স্নেহের ছাত্রছাত্রী, আজকের তোমরা যারা মাধ্যমিকের আগামী দিনের পরীক্ষার্থী, দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা তোমরা আছো, আজকে তোমাদের সামনে আমাদের গণিত প্রকাশ বইয়ের চতুর্থ অধ্যায় আয়তঘন, এইটা আমরা আজকের আলোচনা করব। এসো আমরা একটু কিভাবে আমরা আয়তঘন আলোচনা করতে পারি, আয়তঘন সম্বন্ধে ধারণা বা আমাদের যে পূর্বজ্ঞান রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে একটু উচ্চতর ধারণাগুলো আমরা নিতে পারবো, বা বাস্তবে আমাদের যে অঙ্কগুলো করতে গেলে যে সমস্যার সম্মুখীন হই সেগুলো কি করে আমরা সমাধান করতে পারবো। প্রথমত বলি, আয়তঘন একটা ফর্মাল নাম, যেটা আমরা বইতে একটা সাধু নাম দিচ্ছি, কিন্তু এটাকে আমরা চলতি কথায় বিভিন্নভাবে প্রয়োগ করি। কেউ বলি বাক্স। এই যে আমরা ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই ঘরও কিন্তু একটা আয়তঘন। এছাড়া আমরা প্রতিনিয়ত দেখবে ইট, আমাদের যেমন দেখবে তোমাদের এই যে বইটা, আমাদের বইটাই, এটা কিন্তু একটা আয়তঘন। এই আয়তঘন বলতে কি বুঝবো? সিম্পল, আমরা বাক্সর মতো যেগুলো দেখি, চারদিকে দেওয়াল দিয়ে যে বাড়ি দেখছি, ঘর দেখছি, এগুলো কিন্তু প্রত্যেকটির গাণিতিক নাম হচ্ছে আয়তঘন, বা জ্যামিতিক শেপ যেটা, সেটাকে বলছি আয়তঘন। তো আয়তঘন পড়ার আগে আমাদের বুঝতে হবে যে বস্তু দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বহুমাত্রিক হতে পারে। বাস্তবে সাধারণত আমরা ত্রিমাত্রিক বস্তু পাই। সেই ত্রিমাত্রিক বস্তুর তার তিনটে মাত্রা থাকবে। কীরকম তিনটে মাত্রা? না, ত্রিমাত্রিক বস্তু মানেই তিনটে মাত্রা। তাহলে আমাদের বুঝে নিতে হবে, যে কোনো ত্রিমাত্রিক বস্তু তিনটে মাত্রা। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে একটি আয়তঘনর মাত্রাগুলো কি এবং সেটাকে আমরা কিভাবে চিনব। তো তার আগে দেখো, আমি তোমাদের সামনে এইখানে একটা দেখো বাক্স দেখো তুলে ধরছি। এটা একটা বাক্স আমার হাতের কাছে রয়েছে, এটাকে আমরা আয়তঘন বলবো। এই আয়তঘন কেমন? না, দেখো কতগুলো তল আছে। এই তলগুলো হচ্ছে, দেখো এইটা দেখো একটা আয়তক্ষেত্রের মতো তল। তো এই বাক্সটার এই চারদিকে যে দেওয়ালগুলো রয়েছে, এই 1, 2, 3, 4, এই চারটে দেওয়াল, এগুলোকে আমরা বলি কি পার্শ্বতল। আর এইটাকে বলছি উপরিতল, আর নিচটাকে আমরা বলবো কি ভূমি। এবং এদের মধ্যে একটা সাদৃশ্য আছে কি, ঠিক এই তলটি যেমন দেখতে, তার উল্টো তলটিও কিন্তু একই রকম, একই শেপ, সিমেট্রি। এর যা আয়তন হবে, এর যা দৈর্ঘ্য, যা মাপযোগ হবে, এরও কিন্তু একই মাপ। আবার দেখো এই তলটা একটা দেখো আয়তক্ষেত্র, তার ঠিক উল্টো দিকটা দেখো, এটাও একটা আয়তক্ষেত্র। একইভাবে এই দিকটাও একটা আয়তক্ষেত্র, এই দিকের দেওয়ালটিও একটা আয়তক্ষেত্র। তাহলে দেখো চারটি দেওয়াল, চারটে আয়তক্ষেত্র, এখানে একটা উপরিতল, এখানে একটি নিচের তল, মোট হচ্ছে 6টা তল। তাহলে আমরা একটু এগুলো নোট করে নিই। তাহলে তল পেলাম কতগুলো? তল হচ্ছে 6টি। এবং এই 6টি তল দেখো, প্রত্যেকটার বিপরীত তলগুলো একই রকম দেখতে, একই রকম শেপ, এবং এরা হচ্ছে একের সঙ্গে আরেকজনকে রাখলে সমানুপাতিক হবে, অর্থাৎ এদের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে এই 6টি তলের মধ্যে 3টি দেখো পৃথক তল আছে। সেই 3টি তল কোন 3টি? না, ধরো দেখ, এই একটি তল, এই একটি তল, আর একটি হচ্ছে নিচের। দেখো এইটার সঙ্গে এইটা একই, এটার সঙ্গে এটা একই, এবং এই নিচের সঙ্গে এটা একই। তাহলে 3টে পৃথক তল বলতে পারি এই 4টি দেওয়ালের পাশাপাশি 2টি তল, আর যে কোনো একটি নিচে বা উপরে নিলে। তাহলে এই 3টি পৃথক তল, আর বাকি 3টি ওদের অনুরূপ, ওদের মাপ, ওদের ক্ষেত্রফল যা কিছু হবে, অপরটিও কিন্তু একই রকম। এবারে দেখি তলের পরে ঘনবস্তু আয়তঘনর শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলবো? না, যেখানে দেখো আগে ধারগুলো বুঝে নাও। এইগুলোকে বলা হয় কি এজ। যেখানে দুটি তল একসঙ্গে মিলিত হয়েছে, এটাকে বলি ধার। এখানে দেখো দুটি তল একসঙ্গে মিলিত হয়েছে, এটা একটা ধার বা এজ বলি। এখানে দুটি তল, এজ। এইভাবে দেখো কটা এজ পাচ্ছি, 1, 2, 3, 4, চারটি হচ্ছে গিয়ে খাড়াই দাঁড়িয়ে থাকছে। আর কি দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে চারটে। আর ঠিক নিচের দিকেও দেখো চারটে আছে, 1, 2, 3, 4। তাহলে কটা হচ্ছে? মোট 12টা। নিচের চারটে ধার, উপরের চারটে ধার, আর এইখানে এইগুলোকে আমরা পরে জানবো উচ্চতা বলি। এই ধারগুলো মোট 4টে করে, তাহলে মোট 12টা। তাহলে ধার হচ্ছে কত? প্রান্তরেখা বা ধার বা প্রান্তরেখা 12টি। আর কি পাচ্ছি? না, এই যে
ধারগুলো বা এজগুলো দেখো, এইখানে দেখো তিনটে এজ একসঙ্গে মিলিত হয়ে একটা দেখো শীর্ষবিন্দু তৈরি করেছে। তাহলে এইভাবে ধারগুলো যেখানে যেখানে মিলিত হচ্ছে সেখানে শীর্ষবিন্দু তৈরি হবে। তাহলে কতগুলো শীর্ষবিন্দু দেখো, এখানে 1 2 3 4, চারটে শীর্ষবিন্দু। ঠিক নিচেও দেখো, এখানে একটা কৌণিক বিন্দু, এখানে একটা কৌণিক বিন্দু, এখানে একটি কৌণিক বিন্দু, এখানে একটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে। তাহলে কটা হচ্ছে? মোট 8টা। তাহলে আমরা শীর্ষবিন্দু পাচ্ছি কটা? শীর্ষবিন্দু 8টা। শীর্ষবিন্দু মানে এখানে শীর্ষবিন্দুর সংখ্যা, কারণ বিন্দু হচ্ছে রাশি নয়, যাকে আমরা পরিমাপ করতে পারি তার রাশি। সুতরাং এর আমরা কাউন্টটা নিচ্ছি। তল সমান 6টি, মানে তলের সংখ্যা, প্রান্ত রেখার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা 8। এটা আমরা সংক্ষেপে জাস্ট লিখলাম। তো এইগুলোকে আমরা যদি বলি, এটাকে ধরো নাম দিলাম এস, এইটাকে নাম দিলাম ধরো এজ ই, আর এটাকে নাম দিচ্ছি ভার্টেক্স শীর্ষবিন্দু ভি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রপার্টি যে এস সমান 6, আর কি পাচ্ছি না ই সমান 12, আর ভি সমান পাচ্ছি 8। এদের মধ্যে একটা মিল আছে। সেই মিলটি কেমন? দেখো, সবসময় ই ইজ ইকুয়াল টু এস প্লাস ভি মাইনাস 2। দেখো এখানে ই কত? এখানে 12, এস কত? 6 প্লাস ভি কত? 8। দেখো 8 6 14, সেখান থেকে 2 বাদ দিলে দেখো 12 হচ্ছে। এইটা যে কোনো ত্রিমাত্রিক বস্তু যেটা কিনা কতকগুলো সমতল দিয়ে আবদ্ধ, এরকম যে কোনো ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু খাটে। তোমরা যদি চতুস্তলক নিয়ে দেখো, ঘনক নিয়ে দেখো, এরকম যত রকমের সমতল দিয়ে যতগুলো বদ্ধ ত্রিমাত্রিক বস্তু হবে, তাদের ক্ষেত্রে সবসময় জানবে তল, এজ, ধারের সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা, এদের মধ্যে সবসময় থাকবে যে ধারের সংখ্যা ইজ ইকুয়াল টু তলের সংখ্যা প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা, সেখান থেকে -2, 2 কমে যাবে। তো এটাকে আমরা বলি কি? অয়েলার রুল। এটাকে আমরা বলি অয়েলার রুল। তো এটাকে আমরা বলি কি? অয়েলার রুল। তাহলে অয়েলার রুল হচ্ছে গিয়ে যে কোনো ত্রিমাত্রিক বস্তু যারা কতগুলো সমতল দ্বারা আবদ্ধ, তাদের শীর্ষবিন্দুগুলো দিয়ে তাদের তল এবং ধার এইগুলো দিয়ে যে কানেক্টেড সূত্র, সেটাকে আমরা বলি কি? অয়েলার রুল। সেই অয়েলার রুলটা দিয়ে পাবো কি না, সবসময় যে ধারের সংখ্যা ইজ ইকুয়াল টু তলের সংখ্যা প্লাস শীর্ষবিন্দুর সংখ্যা, সেখান থেকে 2 কমে যাবে। এবারে আমরা আলোচনা করি কতগুলো এই আয়তঘনর ক্ষেত্রে আমরা কতগুলো এবারে পরিমাপ করব। তার আগে দেখো, আয়তঘন পরিমাপ করতে গেলে সবসময় আমাদের কি দেখতে হবে? যে সারফেস এস, এজ এবং শীর্ষবিন্দু, এইগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমরা বুঝে নিই ত্রিমাত্রিক বস্তুর 3টি মাত্রা থাকবে। 3টি মাত্রা মানে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ 3টি মাত্রা জানতে পারলে আমরা যে কোনো আয়তঘন বা যে কোনো ত্রিমাত্রিক বস্তুর পরিমাপ করতে পারি। আমরা পরিমিতিতে পরিমাপ বলতে কি বুঝি? মূলত দুটো। সেটা হচ্ছে এক, এই ত্রিমাত্রিক বস্তু যে বাউন্ডারি সারফেসগুলো দিয়ে আবদ্ধ, অর্থাৎ এই যে তলগুলো দিয়ে আবদ্ধ, সেই তলগুলোর ক্ষেত্রফল, তাকে বলা হয় কি? সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা যে সবগুলো তল নিয়ে বের করি সমগ্র তল ক্ষেত্রফল, আর যদি পার্টিকুলার কোনো একটি তল নিয়ে কাজ করি, সেটাকে আমরা বলবো কি? সেই তলটির ক্ষেত্রফল। আচ্ছা, এইবারে দেখো, এই বাক্সটা এমনও হতে পারে যে উপরটা খোলা, একটা চৌবাচ্চা। তাহলে কি হচ্ছে? দেখো 5টা তল, এখানে নিচের একটা তল, উপরি তল থাকলো না, 4টে সাইডের তল থাকলো। এইভাবে আমরা অঙ্ক পড়ে বুঝতে হবে যে কতগুলো তল আছে, সেই অঙ্কগুলো থেকে আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তা আমরা যে বাক্সটা করতে গেলে, এই আয়তঘন করতে গেলে দেখো আমরা 3টি মাত্রা কিভাবে নেব না, একটা মাত্রা নেব এইটা, এই যে যেটা রয়েছে, এটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এটাকে বলবো প্রস্থ, আর এইটাকে বলবো উচ্চতা। এই উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ, এই 3টি হচ্ছে পৃথক মাত্রা। যেমন আমরা এই যে বাড়িটার মধ্যে দাঁড়িয়েছি, ঘরের মধ্যে ক্লাস করছি, সেখানে দেখো এইটা হচ্ছে উচ্চতা, এই কোণটা হবে উচ্চতা, এই নিচের এই যে রেখাটা আছে, এটা হচ্ছে হয়ে যাবে তোমার প্রস্থ, আর একটিকে আমরা বলবো দৈর্ঘ্য। তাহলে এই 3টি মাত্রা যদি আমরা চিনে নিতে পারি, তাহলে যে কোনো আয়তঘনকে আমরা যখন কোনো পরিমাপ করতে যাব, যে কোনো পরিমাপ এই 3টি দ্বারা তৈরি হবে। তাহলে কি কি জানলাম? একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য,
আরেকটি হচ্ছে প্রস্থ, আরেকটি হচ্ছে উচ্চতা। ঠিক এইভাবে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। একটি হচ্ছে বললাম দৈর্ঘ্য, এইটাকে বলবো উচ্চতা, আর এটাকে বলবো প্রস্থ। এখন এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়গুলোকে পরিমাপ করব। প্রথমত দেখো সমগ্রতল। সমগ্রতল বলতে কি বুঝবো, দেখো প্রথমে দেখো চারটে তল, এই চারটে তল হচ্ছে কি দেওয়াল বা পার্শ্বতল। প্রথমে দেখো এইটা একটা আয়তক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারি না, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা, তার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা গুণ করলে পেয়ে যাব এইটার ক্ষেত্রফল, এই দেওয়ালটা। তাহলে এইটা পাচ্ছি কত, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা আমরা পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এই তলটা পেলাম। এবার দেখো এইটা কত হবে না, একইভাবে এটা হচ্ছে কত প্রস্থ আর হচ্ছে উচ্চতা, তাহলে এইটার ক্ষেত্রফল পাবো উচ্চতা ইন্টু প্রস্থ। উচ্চতা ইন্টু প্রস্থ। আর একটি তল দেখো, তাহলে দুটো পৃথক তল পেলাম, এইটি একটি, এইটি একটি। আর এটা আমরা বের করব না, কারণ এটার ক্ষেত্রফল যা হবে এটারও তাই হবে, এটাকে আমরা ডাবল করে দেবো, এটারও ঠিক এইটার সঙ্গে সমান। আর একটি হচ্ছে এই নিচেরটা, এই নিচের তল আর এই উপরের তল, এই দুটো কিন্তু একই। তাহলে এই নিচের তলের ক্ষেত্রফল কত হবে না, এটা হচ্ছে কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে নিচের ক্ষেত্রফল, প্রস্থ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে এইটার ক্ষেত্রফল, আর একটা হচ্ছে কি উচ্চতা ইন্টু প্রস্থ এটার ক্ষেত্রফল। তাহলে এই তিনটির ঠিক এইটা হচ্ছে কি নিচেরটা, এইটা হচ্ছে কি উপরে নিচেরটার সঙ্গে সমান, এইটা হচ্ছে কি এর সঙ্গে সমান, এটার সঙ্গে হচ্ছে এর সমান। তাহলে এটা যদি আমি ডাবল করে দিই, তিনটি তলের ক্ষেত্রফল যা হলো তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, দেখো তাহলে 6টা তল, এই একটি তল, এই একটি তল, এই একটি তল, এই তিনটি তলের মোট ক্ষেত্রফলকে ডাবল করে দিলে মোট 6টার সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। তাহলে এইটাকে আমরা বলছি কি সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে আমরা বলছি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে দেখো পরিষ্কার কিভাবে মনে রাখবো, 2 ইন্টু দৈর্ঘ্য একটা দিয়ে শুরু করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এইভাবে যদি আমরা তিনটাকে সাইক্লিক অর্ডারে করে নিই, তাকে 2 দিয়ে গুণ করলে তার বিপরীত তলগুলোকে নিয়ে মোট 6টা তলের ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে যখন আমরা অঙ্ক করব তখন যদি বলে যে একটা চৌবাচ্চা উপরে ঢাকনা নেই, তখন আমরা কি করব, এই সমগ্র থেকে এই একটি তল বাদ দিতে হবে। এই তলটি কি করে পাবো না, দেখো এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা করে বাদ দিলেই আমরা পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল, বাট উপরটা থাকবে না। এবারে ঘনফলের সূত্র। ঘনফল বলতে কি বোঝায় না, এই যে একটা আয়তঘন পেলাম, এই আয়তঘনের ভেতরে এই যে স্পেসটা আছে, এই যে জায়গাটা জুড়ে আছে, এই জায়গাটা কতখানি জায়গা, এই ভেতরটাকে আমরা বলি কি ঘনফল। তো ঘনফলের সূত্র আমরা কি করতে পারি না, একটা দেখো প্রথমে এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এই ভূমির ক্ষেত্রফল পাচ্ছে, এটা আয়তক্ষেত্র। আমরা ধরে নিতে পারি এই আয়তক্ষেত্র অনেকগুলো পরপর যেন স্ট্যাক করা আছে, পরপর সাজানো আছে। তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টু যতগুলো আয়তক্ষেত্রকম পাবো স্লাইস করে করে তাকে গুণ করলে আমরা টোটাল ভলিউমটা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটাকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু টোটাল ভলিউমটা আমরা পেয়ে যাব। যেমন দেখো এই একটা ডায়েরি, তো এই ডায়েরিটার ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এটা কি, দেখো কতগুলো পাতা রয়েছে, অনেক পাতা, এই প্রত্যেকটি পাতা দেখো একটি একটি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রফলকে যদি আমরা স্ট্যাক করতে পারি, পরপর এরকম পাতাগুলোকে এইভাবে রাখতে পারি, তাহলে প্রত্যেকটির সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রফল এইভাবে বাড়ছে। তাই এইটাকে আমরা যদি 100খানা পাতা থাকে, তাহলে উচ্চতা যদি 100 একক ধরে নিই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এইভাবে আমরা আয়তঘনের ঘনফলটা বের করতে পারবো,
বা আয়তন বলতে পারি কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি পাচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ এই হচ্ছে তিনটি মাত্রা ছিল স্বতন্ত্র, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। অর্থাৎ তিনটি মাত্রাকে, আয়তঘনের তিনটি যে মাত্রা পৃথক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটিকে যদি গুণ করে দেই তাহলে সেই আয়তঘন কতখানি জায়গা, কতখানি আয়তন সে কভার করে থাকছে, কতখানি স্পেস সে অকুপাই করতে পারছে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব, যেটাকে আমরা বলবো ঘনফল, বা এটাকে আমরা কখনো বলি কি, আয়তন। তাহলে এই দুটি বিষয়, প্রথম কথা হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল, যেখানে 6টি যে তলগুলো দিয়ে, সারফেস বাউন্ডারিগুলো দিয়ে সেই ঘনবস্তুটা চিহ্নিত হচ্ছে, তাদের সমস্ত তলগুলোর ক্ষেত্রফল, আর সেই তলগুলো দিয়ে যে বদ্ধ অঞ্চল ভেতরে যে জায়গাটা তৈরি করলো সেটাকে আমরা বলছি ঘনফল বা আয়তন। এবারে আরেকটি বিষয় আমাদের খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে এই যে বাক্সটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই বাক্সটার ক্ষেত্রে এই যে এই একটা আয়তক্ষেত্র ভূমি, দেখো এই কোণাকোণিটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কর্ণ। কর্ণ কার না, এই আয়তক্ষেত্রের। এখন বাক্সের কর্ণ বলতে কি বুঝবো, বা আয়তঘনের ঘন কর্ণ বলতে কি বুঝবো? প্রথমত দেখো এইখান থেকে এইটা যেটা আমাদের আছে, এই যে একটা কর্ণ, এটা কি ভূমির একটা আয়তক্ষেত্র, তার হচ্ছে এটা কর্ণ। এবং আমরা জানি এই আয়তক্ষেত্রের মধ্যে এই কর্ণের যে দৈর্ঘ্য, এটাই কিন্তু সব থেকে বড় দৈর্ঘ্য এই আয়তক্ষেত্রের মধ্যে। এই যে এই জায়গাটার মধ্যে যদি আমি সব থেকে বড় কোনো রেখা ভাবতে পারি, সেটা হচ্ছে কর্ণ। এবং দুটি কর্ণ আছে, এখান থেকে এটিও একটি কর্ণ, এটিও একটি কর্ণ। এই যে দুটি কর্ণ, এই কর্ণের মাপ যেটা হবে এই দৈর্ঘ্য এবং প্রস্থ, তার থেকে সবসময় কর্ণ বড় হবে। এবং দেখো এই জায়গাটার মধ্যে, এই আয়তক্ষেত্রের মধ্যে এই কর্ণর যে দৈর্ঘ্য, এটাই সব থেকে বেশি বড় মাপের, এবং এর থেকে তুমি বড় কোনো রেখা বা রেখাংশ বা কোনো দণ্ড তুমি কিন্তু এইরকম একটা জায়গার মধ্যে রাখতে পারবে না। তাহলে আজকের আমরা এটাও দেখি যে এই যে বাক্সটা রয়েছে, যার ভূমির কর্ণ এইটা, কিন্তু আমি যদি বলি বাক্সের কর্ণ কোনটা, তার একই কনসেপ্ট, যে এই বাক্সের মধ্যে যদি সব থেকে যে লেন্থ আমরা কল্পনা করতে পারি, বা সব থেকে বড় মাপের যে রেখাংশ আমরা বা দণ্ড আমরা এর মধ্যে রাখতে পারি, সেটাকে আমরা বলবো কর্ণ। দেখো সেটা কেমন হতে পারে। প্রথমত দেখো এই যে কোণ, ঠিক এই নিচের এই যে কোণটা রয়েছে, একটা কোণ থেকে ঠিক উপরের উল্টো দিকের কোণটার মধ্যে যোগ করতে পারলে এটাকে আমরা বলবো কত, কর্ণ। কটা কর্ণ হবে এইভাবে, এখান থেকে এইখানে একটা হতে পারে, আবার ঠিক এর নিচের থেকে এর উপরে একটা হতে পারে, দুটি, এখান থেকে এইখানে একটা বিপরীত দিকে হতে পারে, তিনটি, আরেকটি এই নিচের কৌণিক বিন্দু থেকে তার ঠিক উপরের যে কৌণিক বিন্দু যোগ করলে আরেকটি কর্ণ পেতে পারি। এইভাবে আমরা আয়তঘনের ক্ষেত্রে কর্ণ, এটাকে বলি কর্ণ। কর্ণের সংখ্যা মোট কটি হবে, 4টি। কর্ণের সংখ্যা মোট হবে 4টি। এবং এই কর্ণের দৈর্ঘ্য, এর সূত্রটা কি হবে, আমরা কিভাবে বের করতে পারি? প্রথমত দেখো, এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তাহলে আমরা জানি কর্ণের সূত্র কেমন হয়। আয়তক্ষেত্রের, এটা কর্ণ, এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ। তখন এটা আমরা জানি, পিথাগোরাস সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেখান থেকে পাবো এটা কত, √, দৈর্ঘ্যটাকে যদি আমরা এ নাম দিই, প্রস্থকে যদি বি নাম দিই, তাহলে কত হবে, a² + b²। এটা হচ্ছে কি এইটা, বা এইটাকে আমরা বলতে পারি a² + b²। এটাকে আমরা বলতে পারি a² + b², এই লেন্থটা। এখন আমি মাপ করতে হবে কোনটা, এখান থেকে এইটা, দেখো এর থেকে এইটা আরো বড় হবে। কিরকম, তখন দেখো এই একটার সঙ্গে এই যে উচ্চতাটা রয়েছে, এই উচ্চতাটা তখন দেখো আর এই কর্ণের সঙ্গে দেখো এটা 90 ডিগ্রি কোণ করে আছে, কারণ দেখো প্রত্যেকটার সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা নাম দিই সি, উচ্চতাকে, তাহলে আবার একটি সমকোণী ত্রিভুজ পেলাম, যেটার একটি কর্ণ হচ্ছে এইটা √a² + b², তার সঙ্গে উপরের যেটা উচ্চতা আছে সি, এইটা দিয়ে যোগ করলে এইটা আমার অ্যাকচুয়ালি বাক্সের কর্ণ। এটা হচ্ছে কি ভূমির কর্ণ, এটা উচ্চতা, এটা হচ্ছে কি বাক্সের কর্ণ বা আয়তঘনের কর্ণ। তাহলে এটা কত হবে,
একইভাবে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে কত হবে, রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটাকে স্কোয়ার করলে হবে প্লাস সি স্কোয়ার, এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে এইটা, এবং তাকে বর্গমূল করে দিলে অতিভুজের দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম বাক্সের বা আয়তঘনের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্যকে বর্গ করব, প্রস্থকে বর্গ করব, উচ্চতাকে বর্গ করব, তিনটেকে যোগ করে দিলেই আমরা হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন আমরা একটা অঙ্ক করি, এই যে আমরা শিখলাম, তাহলে এখান থেকে বুঝতে পেরেছি যে কর্ণ হচ্ছে বাক্সের মধ্যে সবথেকে যে কাল্পনিক রেখা, যে রেখাটাকে আমরা ভেবে সবথেকে বড় রাখতে পারি সেটাকে আমরা বলছি কর্ণ। দেখো আমি তোমাদের সামনে এখানে কতগুলো অঙ্ক রেখেছি, এই অঙ্কগুলো তোমাদের গণিত প্রকাশ বইয়ের থেকে বেছে নেওয়া কিছু অঙ্ক। আজকে তোমাদের যে অঙ্কগুলো আমরা আলোচনা করব, এই অঙ্কগুলো আমি তোমাদের সামনে আজকে ডিসকাস করব, যাতে করে আমরা যে তত্ত্বগত দিকগুলো আলোচনা করছি সেগুলোকে আমরা ভালো করে বুঝে নিতে পারি। দেখো প্রথম একটি অঙ্ক আছে, একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এইটা হচ্ছে তোমাদের বইতে রয়েছে 3-এর দাগে অঙ্ক। তাহলে এখান থেকে দেখে নাও দৈর্ঘ্য কত বলা হয়েছে, দৈর্ঘ্য ধরো এ, সেটা কত বলা হয়েছে 5 মিটার। প্রস্থ কত বলা হয়েছে, ধরো যাক বি নাম দিচ্ছি, সেটা কত 4 মিটার। আর উচ্চতা ধরো সি, সেটা কত হচ্ছে 3 মিটার। তাহলে আমরা একটা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি সমকোণী চৌপল বা আয়তঘন বাক্স যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে এই 3টি মাত্রা দিয়ে আমরা কর্ণটা কি করে বের করব, তাহলে আমরা দেখো সব থেকে বড় মাপ বলেছে, তা সব থেকে বড় মাপ একটু আগে আলোচনা করেছি, সব থেকে বড় মাপ মানেই হচ্ছে ওই বাক্সের মধ্যে সব থেকে যেটা হবে বড় সেটা হচ্ছে কর্ণ। কর্ণ মানে কি, একটি যে কোনো কৌণিক বিন্দু থেকে তার ঠিক উপর দিকে উল্টো কৌণিক বিন্দু বা উপর থেকে একেবারে নিচের দিকে কৌণিক বিন্দু যোগ করলে কর্ণ। তাহলে এখান থেকে পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য সমান √, তাহলে কি হবে দৈর্ঘ্য স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান √, 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার এত মিটার। যেহেতু এটা এককটা মিটারে রয়েছে, দৈর্ঘ্যের একক মিটার হবে, তার জন্য এইটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে উত্তরটা কিন্তু এই মিটার এককে আসবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত 25 প্লাস 16 প্লাস 9 মিটার। তার মানে এটা জানাচ্ছে 16 আর 9 যোগ করলে 25, 25, 25 যোগ করলে 50, তাহলে 50 মিটার সমান 50, মানে এটাকে লিখতে পারি 5 × 5 × 2 মিটার। এবার এই দুটি 5 বর্গমূল করলে হবে 5√2 মিটার। তাহলে আমরা এই যে 1-এর দাগের অঙ্কটা পেলাম যে একটা ঘরের মাপ যদি দিয়ে দেয়, তার দৈর্ঘ্য, প্রস্থ যদি উচ্চতা দিয়ে দেয়, তাহলে আমরা ওই ঘরের মধ্যে সব থেকে যে বড় মাপের টুকরো বা দণ্ড রাখতে পারি। হ্যাঁ, কোনো লোহার গোডাউন, সেখান থেকে লোহার রড রাখতে হবে, তাহলে ঘরটার যে মাপ, তাহলে আমরা তার মধ্যে সব থেকে কত বেশি লম্বা লোহার রড রাখতে পারবো বা এখন দণ্ড রাখতে পারবো, সেটা কিন্তু আইডিয়া হচ্ছে সবসময় কর্ণ। তাহলে আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে যাই, তাহলে আমরা সেইভাবে কর্ণ বের করতে পারবো, এবং এই মাপের লেন্থ যেটা হবে এর থেকে কিন্তু বড় কখনো আমরা রাখতে পারবো না। এটা একটা আমাদের ডেইলি লাইফ স্কিল, যে আমরা জীবনযাত্রায় অঙ্ক শিখি, সেই অঙ্ক তো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্যই শিখি। তো এরকম আমরা একটা লাইফ স্কিলের অঙ্ক প্রথমেই আমরা করলাম, যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা থাকলে কি করে আমরা করব। নেক্সট দেখো আমরা আরেকটি অঙ্কর দিকে যাব। সেখানে বলা হয়েছে একটি ঘনকের দৈর্ঘ্য 4√3 মিটার হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনকের কি বলা হয়েছে, এই অঙ্কটি কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার। তাহলে কর্ণ ডি, ডায়াগোনাল কর্ণ ডি, এটাকে নাম, এটা কত বলা হয়েছে 4√3 মিটার কর্ণ। তাহলে ঘনক, এখানে আমরা বলবো ঘনক বলতে দেখো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রাই একই। যেমন এখানে একটা আমি হাতের কাছে বাক্স পেয়েছি, এখানে দেখো এটাকে আমরা ঘনক বলে ভাবতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা 3টে অলমোস্ট সমান। যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে মাপই একই, অর্থাৎ 3টে মাত্রা কেউ কারোর থেকে আলাদা নয়, সবগুলোই সমান, তখন আমরা ঘনক পাই। এবং এই ঘনকের দেখবে প্রত্যেকটি তল একই,
প্রত্যেকটি তল, 6টি তল কিন্তু প্রত্যেকটারই শেপ একই, প্রত্যেকটির মাপ একই এবং প্রত্যেকের ক্ষেত্রফলও একই হবে। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য, তার ঘনক বলতে বুঝলাম, তার ঘনকে হচ্ছে কি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। এদের 3টি ডাইমেনশন একই হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা 3টে মাপ কিন্তু একই, অর্থাৎ এ এ এ সমান আমি এ ধরে নিতে পারি এরকম। তাহলে দেখো কর্ণের সূত্রে কি ছিল, √a² প্লাস b² প্লাস c²। তাহলে এখানে আমরা পাচ্ছি 3টে মাপ যদি কর্ণ একই হয়, তার বাহু যদি আমি ধরে নিই এ, এখানে যদি আমি বাহুটি ধরে নিই সমান এ, যেহেতু উত্তরটা আমার এখানে কর্ণের দৈর্ঘ্য মিটারে আছে, আমি তাহলে এখানে মিটারে ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু যার একক হচ্ছে মিটার। তাহলে আমরা বলতে পারি কি a² প্লাস a² প্লাস a² মিটার। তাহলে কত হলো, দেখো 3a², তাহলে 3a² মিটার অর্থাৎ √3a মিটার। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যে কোনো ঘনকের সূত্র, যদি একটি বাহুর মাপ এ হয় তাহলে তার কর্ণ হবে √3a। মিটারটা হচ্ছে গিয়ে একক ধরে নিয়েছি, মূলত √3a একক যেখানে থাকবে সেরকমই হবে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে কত 4√3, তাহলে 4√3 = √3a। তাহলে দেখো √3 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি a সমান 4। তাহলে ধারে একটি বাহু কত হলো এখানে 4 মিটার, যেহেতু এখানে এ মিটার ছিল তাহলে আমি বাহুটাকে চিনে ফেলতে পারলাম, একটা মাপ কত হলো 4। এখন আমাকে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি কি 6টা তলের ক্ষেত্রফলের মোট সমষ্টি। তাহলে 6টা তলের ক্ষেত্রফলের যদি মোট সমষ্টি মানেই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এবং এখানে যেহেতু প্রত্যেকটি তল একই হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়, তাহলে 6টি তল মানে তাহলে কত হবে 6 ইন্টু একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল কত হবে না, সেটি একটি বর্গকার শেপ এ এ এ এ। তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ a²। তাহলে প্রত্যেকটি বাহু যেহেতু এ, তাহলে এখানে বলতে পারি কি প্রত্যেকটি তলের ক্ষেত্রফল a²। মোট 6খানা তল প্রত্যেকের সমান, কারণ ঘনক। তাহলে 6a² হচ্ছে এইটা হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a²। তাহলে 6 ইন্টু এ, এখানে কত বেরিয়েছিল 4 মিটার, তাহলে a ইন্টু 4² এত বর্গ, a ইন্টু 4² এত বর্গ মিটার। দেখো এতে কোনো একক ছিল না, আমরা ধরেছিলাম কত এ মিটার, তার মানে এর মধ্যে কোনো একক ছিল না। তাহলে 6a², এটা নিউমেরিক ভ্যালু, এটা একটি সাংখ্যমান হবে, তার সঙ্গে এককটা আসবে। এককটা কেন না, এর মধ্যে স্কোয়ার করছি, তাহলে এ মানে দুবার, তাহলে প্রস্থের মধ্যে মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এর মধ্যে একটা একক রয়েছে দৈর্ঘ্যের, তাকে স্কোয়ার করছি, সেই এককটি দুবার গুণ হবে, হয়ে হচ্ছে বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার, তার মানে কত হবে 6 4 4 16, 16 6 96 বর্গ মিটার। তাহলে এইটা হচ্ছে কি আমরা পেলাম ওই ঘনকটির কর্ণ যদি 4√3 সেন্টিমিটার হয়, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 96 বর্গ মিটার। আসি 3 নম্বর অঙ্কটা। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা কি করতে বলা হয়েছে, মূলত একটি ঘনক তার প্রতিটি বাহুকে দেখো 50% কমানো হচ্ছে। তাহলে এখানে আমরা একটু দেখি, তাহলে দুটো প্রথমে যে ঘনকটা আছে, ধরা যাক এটি আমার প্রথম ঘনক, এবারে এর প্রত্যেকটা বাহুকে আমরা কি করব অর্ধেক 50% কমে দেবো, অর্থাৎ নতুন যে ঘনক হবে তার মাপটা এই বাহুর থেকে অর্ধেক হয়ে যাবে। ঠিক একইভাবেও এটাও অর্ধেক হয়ে যাবে, একইভাবে এই দিকটাও অর্ধেক হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছ অনেক ছোট হবে। এখানে এই অঙ্কে আমরা দেখো তাহলে মূল দুটো ঘনক, এটা হচ্ছে কি প্রথম ঘনক মূল ঘনক, আর এটা হচ্ছে কি পরিবর্তিত ঘনক। এই দুটি আমরা প্রথমত দেখো বাহু, ধরা যাক প্রথমে বাহুটি ছিল কত a একক, আমি জানি না, ধরে নিচ্ছি এই বাহুটি কত a একক, এইটার নাম পুরো a। এবং পরিবর্তিত ঘনক তার কি বলা হয়েছে, বাহুকে 50% কমে দেওয়া হবে। তাহলে এখন এই বাহুটি তাহলে কত হবে, আগে ছিল a,
এ ইন্টু কত পার্সেন্ট কমানো হবে 50%, তার থাকবে কত, টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100, সেখান থেকে কমানো হচ্ছে মাইনাস কতটা কমাচ্ছি 50%, তাহলে 100 থেকে 50% বাদ দিয়ে দাও, তাহলে এটা থাকবে, সেটাও দেখো অ্যাকচুয়ালি এ ইন্টু দেখো এটা 50% হবে, তার মানে এ 50/100, আমরা জানি পার্সেন্টেজ মানে ইচ অফ 100 50, এখানে 50% মানে 100 এর মধ্যে 50, তাহলে 100 মধ্যে 50 হলে এটা তার থেকে আনুপাতিক ভাগ, আর এখান থেকে আমি পাচ্ছি কত a/2 একক, তাহলে এগুলো প্রত্যেকটা একক থাকবে, একক একক, তা দেখতে পাচ্ছি এখানে এ থাকলে 50% কমানো মানে খুব সিম্পল যদি হয়, এটা আমরা অঙ্কে করলাম 30% হলে 100 - 30 করলে অবশিষ্টটা পাবো, কিন্তু এখানে 50% আমরা মুখেও করতে পারতাম, সেটা হচ্ছে মূলত অর্ধেক হয়ে যায়, 50% মানেই অর্ধেক, যাই হোক। তাহলে এখানে এবার দেখো ঘনফল, ঘনফলের সূত্র কি হবে না, আমরা জানি আয়তঘনের ঘনফলের সূত্র কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা ছিল আয়তন। তাহলে ঘনক যদি হয় তখন তার আমি কি বলেছিলাম, প্রত্যেকটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হবে, তাহলে এখানে যদি এ হয় এ এ, এগুলো আমরা সূত্রের আকারে ধরে নিতে পারি, আমরা এ ইন্টু এ দ্যাট ইজ এ কিউ, অর্থাৎ বাহুর কিউ, বাহুর ঘন, তাহলে এখানে তাহলে কত হবে এ হোল কিউ, বা আমরা এটা ভালো করে যদি লিখি এ একক তার কিউ, তাহলে কত হবে এ কিউ ঘন একক, একক কথারই 3 বার, একক একক একক, তাহলে একক গুণ করে দিলে সেটাকে বলা হবে ঘন। একইভাবে এই দিকটা কত হবে, এর ঘনফল কত হবে, দেখো একইভাবে হবে a/2 তার হোল কিউব, আমি এটা এখন ঘনফলটা বের করছি, তাহলে কত হবে একক, তাহলে হবে a/8 ঘন একক। তাহলে বাহুকে যদি 50% করা হয়, অর্থাৎ অর্ধেক যদি করা হয়, আমরা দেখতে পাচ্ছি ঘনফল কিন্তু দেখো a কিউবের জায়গায় হচ্ছে a/8, অর্থাৎ 2 ভাগ হলো না। এখানে কিন্তু এই অঙ্কের একটা বৈচিত্র্য যেটা আমরা বেছে নিয়েছি আলোচনা করার, শুধু নিছক আমরা অঙ্কটা করছি না, এখানে একটি পরিষ্কার ধারণা আমাদের করে নিতে হবে যে ঘনকের বাহুকে যদি আমি বাড়াই কমাই, তাহলে ঘনফল কিন্তু একই রেটে বাড়ে বা কমে না। দেখতে পেলাম 2 ভাগ কমিয়ে দিলে ঘনফল কিন্তু 8 ভাগ কমে গেল। ঠিক এর উল্টোটাও বলতে পারতাম, যদি কোনো অঙ্ক এরকম হতো যে 50% বাড়িয়ে দিলাম বা ডাবল করে দিলাম, 50% ডাবল করে দিলাম, তাহলে কত হবে, সেটা যদি 2 গুণ হয় তাহলে এটাও হয়ে যাবে কত 8 গুণ হয়ে যাবে, তাহলে 2 ভাগ করলে 8 ভাগ, 2 গুণ করলে 8 গুণ। একইভাবে আমি যদি এখানে 4 ভাগ করে দিতাম তাহলে এটা কত হতো 4 এর কিউব, তার 4 4 16 4 64, অর্থাৎ মূল ঘনকের আয়তন যা হতো তার 64 ভাগের 1 ভাগ হয়ে যেত। এই অঙ্কটির মধ্যে কিন্তু এই জায়গাটা আমাদের ভাবতে হবে, কেন যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন মাত্রাগুলো বহুবার গুণ হয়, প্রতিটি মাত্রার পরিবর্তনের যে হার, সেই হারটা ততবার করে কিন্তু আসবে। সুতরাং এখানে 3 বার গুণ হয়েছে, প্রতিবারে 2 2 2 অর্থাৎ 2 কিউব 8। তাহলে এই অঙ্ক থেকে আমরা বুঝলাম যখনই আমরা কোনো বাহুকে এক্সটেন্ড করব কিংবা বাহুটাকে বাড়ানোর পরিবর্তে কমিয়ে দেব, সঙ্গে সঙ্গে আয়তনও কিন্তু ঠিক তার ত্রিঘাত পরিমাণের বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। এই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কার করে বুঝবার চেষ্টা করলাম। তাহলে এখানে অনুপাত কত হবে, তাহলে তাহলে ঘনফলের অনুপাত তাহলে কত হবে, প্রথম ঘনকের ঘনফল ছিল a কিউব ঘন একক ইচ টু, এটা হবে a/8 ঘন একক। দেখো ঘন একক কেটে গেল, তাহলে a কিউব ইচ টু a/8, a কিউব ক্যান্সেল হবে, তাহলে 1:8। এটাকে যদি সিম্পলিফাই করি, আর যে আমরা জানি যে কোনো অনুপাতকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 0 ছাড়া। তাহলে এখানে 8 দিয়ে যদি গুণ করি 8:1, তাহলে আমরা এটা পেলাম। তাহলে একটা বাহু যদি ঘনকের বাহুকে 50% কমিয়ে দেওয়া হয় বা অর্ধেক করে দেওয়া হয়, তাহলে তার আয়তন কিন্তু হয়েছে কত 1 ভাগ, এটা যদি 1 ভাগ হয় a কিউব হয়, এটা তাহলে 8 ভাগের 1 ভাগ, এবং তাদের অনুপাতটা কত হচ্ছে 8:1।
তার মানে দেখো এইটা যদি আয়তন 1 ভাগ হয়, এটা কিন্তু 8 ভাগ। এটা থেকে আমরা শিখলাম। নেক্সট আমরা অঙ্কে যাব। আমরা এরপরে যে 4 দাগে অঙ্ক রয়েছে তোমাদের বইয়েরই অঙ্ক, এটা গণিত প্রকাশে আমাদের 11 দাগের অঙ্ক। তোমরা ভালো করে গণিত প্রকাশ যে বইটি আছে তোমাদের সিলেবাসে, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বইটি করা হয়েছে, তোমরা অবশ্যই বইটিকে ভালো করে করো। বইয়ের মধ্যে সমস্ত ধারণাগুলো যতটা সম্ভব সুন্দর করে আলোচনা করা হয়েছে, হাতে হাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তোমরা এগুলো পড়ো, উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর এখানে যে ভিডিওটা দেখছো, এই ভিডিওগুলো দেখে বুঝবার চেষ্টা করবে। আমরা সূত্রগুলো একটু আলোচনা করলাম, তার সঙ্গে আমরা দুটো অঙ্ক করলাম। নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব এবং ঘনকের যে আরও যে বৈচিত্র্য আছে বা বিভিন্নতার দিকগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো।